এইচএসসি লেভেল পদার্থবিজ্ঞান ভর্তি পরীক্ষা। প্রত্যেকটা নামের সাথে জড়িয়ে আছে অনেক আবেগ। এইচএসসি পদার্থবিজ্ঞান যা ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিংয়ে ইউনিভার্সিটিতে পড়তে চাও, মেডিকেলে যারা পড়তে চাও তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ বিষয়। তবে সেক্ষেত্রে ম্যাথের পরিমাণ কম থাকে, তাই অনেকটাই ফিজিক্সকে হালকা করে দেখা হয়, কিন্তু সেটা উচিত নয়। আজকে তোমাদের সামনে একটি অ্যাডমিশনের পদার্থবিজ্ঞান ক্লাস নিয়ে হাজির হলাম। আমি মাঝামাঝি বলে থাকি ফিজিক্স ইজ সিম্পল, ক্রিটিক্যাল বাট নট ডিফিকাল্ট। অনেক সময় অনেক কঠিন আকারে প্রস্তুতি নিতে স্টুডেন্টদের মাঝখান থেকে বেসিক নলেজগুলো তো হারিয়ে যায়, ধারণাগুলো হারিয়ে যায় যে কেমন প্রশ্ন আসতে পারে। ওকে, একই সাথে অ্যাডমিশন আমরা যেটা আজকে প্রশ্নগুলো পড়বো, একই সাথে অ্যাডমিশন এবং বোর্ড পরীক্ষায় সব জায়গায় গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ক্ষেত্রে বোর্ডের পরীক্ষায় কিন্তু অনেক কঠিন প্রশ্ন আসে, হ্যাঁ, সেগুলো একটা দুটো আসলে অনেকে স্কিপ করে, কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা দেখতে পাচ্ছ স্থির তড়িতের চারটা আর কি প্রবলেম নিয়ে এসেছি। এগুলো হতে পারে এমসিকিউ, হতে পারে লিখিত, অনেক কিছুই হতে পারে, হ্যাঁ, টেকনিক্যাল বিষয়। তো কথা না বাড়িয়ে আজকে দেখি। আর হ্যাঁ, বলে রাখছি, যারা ভিডিওটি প্রথম দেখছো অবশ্যই পেজটিতে লাইক ফলো দিতে ভুলবে না, এবং ইউটিউবে এই ক্লাসটি থাকছে, সাবস্ক্রাইব করতে, লাইক কমেন্টস করতে ভুলবে না। দেখা যাক, খুব শর্ট এই ক্লাসটি শেষ করব। ভেরি সিম্পল, ক্রিটিক্যাল বাট নট ডিফিকাল্ট। কি আছে এখানে? যদি প্রতি সেকেন্ডে 10⁸ ইলেকট্রন এক বস্তু থেকে অন্য বস্তুতে ট্রান্সফার হয়, কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। প্রতি সেকেন্ডে বলছে, এখানে 1 সেকেন্ড না বললেও হতো, যাই হোক। তাহলে অন্য বস্তুতে একটা থেকে একটাতে ইলেকট্রন যাচ্ছে। তাহলে এভাবে ইলেকট্রন যেতে যেতে 1 কুলম বা 2 কুলম বা যে কোনো একটা অ্যামাউন্টের আধান পেতে কত সময় লাগবে? তুমি অনেক বড় বড় অঙ্ক করে গেছো, অনেক জিওমেট্রিক্যাল অঙ্ক করে গেছো ফিজিক্সের, এটা হঠাৎ করে দেখলে অনেক সময় মাথায় আসবে না, যদি না তুমি জিনিসটা ওইভাবে চিন্তা করো। এখানে কি করতে হবে? একে তো একটা সময়ে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে চার্জ গেছে, সেখানে কত টি বলছি ইলেকট্রন, মোট চার্জের পরিমাণটা বের করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। খুবই সিম্পল, কিন্তু আমার মনে হয় শতকরা 95% ছেলেপেলের মাথাতে এটা ক্লিক করবে না, খুব সহজে ক্লিক করবে না। হ্যাঁ, 95% কেন বলছি, কিংবা 90% কেন বলছি, যে কিছু স্টুডেন্টের খুব সহজে ক্লিক করে প্র্যাকটিস ভালো করার জন্য, তবে মেজরিটির কিন্তু ক্লিক করে না মাথায় ঠিক মতো। তো সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য কিন্তু এক্সট্রা কেয়ার নিতে হবে, হ্যাঁ, এই ধরনের ম্যাথস করে। তো এখন যদি আমরা সমাধানে আসি, প্রথমটার, প্রতি সেকেন্ডে কতটি ইলেকট্রন যায়, প্রতি সেকেন্ডে মোট চার্জ কতটি যায়? 1 সেকেন্ডে মোট চার্জ কতটি যাবে? একটা ইলেকট্রনের চার্জ এতটি গেলে একটা ইলেকট্রনের চার্জ, হ্যাঁ, এইটুকু মিলে হয়ে গেল টোটাল একটা চার্জের পরিমাণ কিউ। এখন যদি আমি উল্টে বলি, 10⁸ গুণন 1 সেকেন্ডে, এত কুলম চার্জে 1 সেকেন্ডে, অতএব সো 1 সি চার্জ যাতে কত সময় লাগবে? 1 ডিভিশন এত সেকেন্ড। তো এখানে 1 আসতে পারে, 2 আসতে পারে, 2 কুলম আসতে পারে, যে কোনো কিছু। কিন্তু এই একটা যে কনসেপ্ট, এখান থেকে কিন্তু এই অঙ্কটাকে আরো ইলাবোরেট আকারে তৈরি করা যাবে। হ্যাঁ, এই কনসেপ্টটা দিয়ে কিন্তু এটাতে সৃজনশীলের মধ্যে কিন্তু ঢুকিয়ে দেওয়া যাবে। এই যে একটা কনসেপ্ট, এভাবে চার্জ থেকে সময় থেকে চার্জ, এটাই কিন্তু একটা বেসিক কনসেপ্ট বা এক্সট্রা কিংবা অ্যাডভান্স লেভেলের একটা ইনফরমেশন নিয়ে আসা, বেসিকটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাও। হ্যাঁ, বেসিক কি বলতে পারো? হ্যাঁ, ইলেকট্রনকে আমি জানি, প্রতি সেকেন্ড জানি, এতটি জানি, সবই তুমি জানো, কিন্তু অঙ্কটা পারতেছো না। তার মানে এটা অ্যাপ্লাইটা তুমি জানো না। বেসিক বলতে আমার মনে হয় না তেমন কিছু আছে, কিছু ইনফরমেশন জানতে হবে, তোমার সবই আছে, কিন্তু অ্যাপ্লাই যদি না করতে পারো, তাহলে সেই বেসিক যেহেতু আর তুমি সেই বেসিক্যালি হওয়া যাবে না। হ্যাঁ, ওকে, আমরা এখন দেখি। এরকম একটা প্রশ্ন মাঝে মাঝে দেখা যায়, দেখা যেতে পারে, সবসময় বলিনি। কোন একটা জারে বা বোতলে, হ্যাঁ, দেখি এই রেজাল্টটা দেখি। কোন একটা জারে বা বোতলে আমাদের কিছু পানি আছে, সেখানে কতগুলো ধনাত্মক চার্জ বা কতগুলো ঋণাত্মক চার্জ আছে, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। হ্যাঁ, তাহলে এই যে পানি বলছে, পানি না বলে মধু বললো না কেন? হ্যাঁ, অন্য কিছু বললো না, কারণ পানির H2O, H2 কত গ্রাম? 18 গ্রাম। H2 এর 18 গ্রাম।
তাহলে 18 গ্রামে কতটি অণু আছে? এখানে কত আছে? আমরা ওই ঐকিক নিয়ম করেছি না, মিলে মিলে সুদ কষার ঐকিক নিয়ম, সেই ধরনের তথ্য কিন্তু এখানে লাগতেছে। হ্যাঁ, তো এখানে 200 গ্রাম। হ্যাঁ, এই যে 18 গ্রামে অণু আছে এতটি। হ্যাঁ, অণু আছে এতটি, একে কত? 200 গ্রামে কত? ভালো কথা। এখন কি বের হলো? অণুর সংখ্যা বের হলো, এতটি অণু আছে, ভালো কথা। এটা হচ্ছে অণুর সংখ্যা। আচ্ছা, অণুর সংখ্যা। এখন এই যে কি বলে H2O, এটাতে কয়টি ইলেকট্রন প্রোটন আছে? 10টি ইলেকট্রন আছে, 10টি প্রোটন আছে। আমাদের চেয়েছে কি? ধনাত্মক। ধনাত্মক মানে কি? প্রোটন। তাহলে অণুর সংখ্যা, হ্যাঁ অণুর সংখ্যা মানে কি বলবো, একটা সংখ্যা আছে তো বেশ, 200 গ্রামে এতটি অণুর সংখ্যা আছে। তাহলে এর সাথে সিম্পলি যদি এটার সাথে জাস্ট এই মানটার সাথে তুমি 10টি প্রোটন, 10টি প্রোটন মানে কি, এটার সাথে মাল্টিপ্লাই হবে 10 গুণন প্রোটনের চার্জ 1.6 গুণন 10⁻⁹ কুলম। তাহলে এটা কিন্তু আধানের মান হয়ে যাচ্ছে। অণুর সংখ্যা, অণুর সংখ্যাকে তুমি কি দিয়ে গুণ করতেছো? 10টি প্রোটন দ্বারা, 10টি প্রোটনের চার্জ দ্বারা। হুম, 10টি প্রোটনের চার্জ, একটি প্রোটনের চার্জ কত? এত। 10টি প্রোটনের চার্জ কত? 10 গুণ এত। তাহলে তাতে অণুর সংখ্যা কতটি ছিল? মানে এক গ্লাসে, হ্যাঁ আমার তো অক্সিজেনের কতটি, এখানে পানির কতটি? পানির এখানে H2, একটা H2 আছে, আমার দরকার কত? 200 গ্রাম। 200 গ্রামের জন্য যা আসবে এটার সাথে মাল্টিপ্লাই করলেই কিন্তু এটা আমাদের হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমাদের কি হতে পারে, কোন একটা জায়গায় কতটুকু পানি আছে, পানিতে কতগুলো আধান আছে, আধান থেকে কতগুলো কত গ্রাম, এটা এইভাবে গেলাম। আধান থেকে যদি আধান দেওয়া থাকে, আধান থেকে কতগুলো মানে কত গ্রাম পানি আছে, এটা কিন্তু রিভার্স প্রসেসে করা যেতে পারে। এই যে ট্রান্সফরমেশন, এটাকেই বলবো ফিজিক্স ইজ সিম্পল, ক্রিটিক্যাল বাট নট ডিফিকাল্ট। ওকে, এরপর আসি, খুব ইন্টারেস্টিং আর দুটো অঙ্ক নিয়ে এসেছি। এটা সচরাচর বইতে পাবেন না, গ্যারান্টি দেওয়া গেল, পাওয়া যাবে না, তোমাদের শীট বা পুস্তকেও পাওয়া যাবে না, যদি না ফিজিক্স জগৎ সম্বন্ধে ডিপ কনসেপ্ট না থাকে। হ্যাঁ, কি বলছে? 2 কুলম আধান থেকে কতটি বলরেখা পাওয়া যাবে? বলরেখার সংখ্যা নির্ণয় করা, এগুলো কিন্তু ফেস করতে হবে যারা বিশেষ করে বুয়েট করো। অনেকে এসএসসি লেভেলে ভর্তি হওয়ার পরেই মেডিকেল মানে বুয়েট ছাড়া কিছু বোঝে না, তার স্বপ্ন এটা, ধ্যান জ্ঞান এটা, তার জন্য অনেক বিপথেই বেশি যাচ্ছে, যা দেখা যাচ্ছে আর কি। স্বপ্ন দেখে 1000 জন, চান্স পাচ্ছে 2 জন। তাহলে কি হচ্ছে? আমার মনে হয় সেই 2 জন স্বপ্নভাবে দেখেই না, তারা একটা অন্য ধাঁচের, অন্য লেভেলের প্রিপারেশনটা নিয়ে আগায় আর কি। হ্যাঁ, তারা তো মানে আশ্চর্যজনক কিছু প্রদীপ মনে করে না চান্স পাওয়ার বিষয়গুলো। তো যাই হোক, মূল ধারায় পড়াশোনা করতে হবে। বড় রেখার সংখ্যা, বড় রেখার সংখ্যা কি এটা কেমনে বলবো? তোমাদের এই বই পুস্তক ঘাটলে কিন্তু পাওয়া যাবে না। বড় রেখার সংখ্যা, বড় রেখার সংখ্যা সমান সমান 1/ε0 গুণন মোট চার্জ। ওকে, এটা গেল কিসের? বড় রেখার সংখ্যাটা কোন গেল? MKS এককে। আর যদি বলি সিজিএস এককে, কারণ একটা তুমি জিনিস দেখলা যে বড় রেখার সংখ্যা সমান সমান, এটা কিন্তু গসের সূত্র যা আছে সেখানে কিন্তু এরকম একটা কথা আছে। হ্যাঁ, তড়িৎ ফ্লাক্স, ফ্লাক্সটা যে বড় রেখার সংখ্যা হতে পারে এ সম্বন্ধে কোনো ধারণাই কিন্তু তোমাদের পাওয়া হয় না আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে MKS পদ্ধতি থেকে বড় রেখার সংখ্যা সমান সমান 1/ε0 মাল্টিপ্লাই কিউ মোট চার্জ। আবার বড় রেখার সংখ্যা আমি সংক্ষেপে লিখছি সমান সমান 4π/কিউ। এই 4π যখন ইউজ হয়, 4π আর 1/ε0, 4π সিজিএস এককে ইউজ হয়। আর তোমার বড় রেখার সংখ্যা যেটা আমরা কি বলছি, 1/ε0, এটা হচ্ছে MKS। তো এই যে সিজিএস থেকে যখন MKS এ যায় তখন কিন্তু এই 4টাকে ট্রান্সফার করে কিন্তু 1/ε0 হয়। এটা একটা হিস্টোরিক্যাল ফিজিক্স আছে আর কি। যাই হোক, এটা মেজারমেন্টাল ফিজিক্স। যাই হোক, আমরা হিস্ট্রি হিসেবে বলি। তো এখানে কি হচ্ছে? 2C, এটা অবশ্যই আমরা সিজিএস এ না, এটা MKS পদ্ধতিতে, কারণ সিজিএস পদ্ধতিতে চার্জের একক অন্যটা। তো এখানে কি হবে? বড় রেখার সংখ্যা কত আছে আমরা জানি না, আমরা জানি না। তো এখানে x ধরে নিলাম, 1/ε মানে 8.854 মাল্টিপ্লাই × 10⁻12 মোট চার্জ 2C।
তো এখানে কিন্তু এক্স এর মান তুমি বের করতে পারবে এত টি বা এত সংখ্যক। ওকে, এটা জানা গেল। এটা পারলে আমার মনে হয় এটা অবশ্যই পারা যাবে। এত সংখ্যক বড়রেখা থেকে কোনো বিন্দুতে কি পরিমাণ চার্জ রাখলে বিন্দুটি থেকে এত সংখ্যক বড়রেখা নির্গত হবে। তাহলে এখানে দেওয়া আছে কি বড়রেখার সংখ্যা সংখ্যা আর তাহলে এটা কিন্তু এই সূত্রেই করা যাচ্ছে। খুব কঠিন আমার মনে হলো না, কিন্তু কঠিন হচ্ছে তোমাদের চিন্তা ভাবনাগুলো। ওকে, তো এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি খুঁটিনাটি বিষয়গুলো যদি থিওরিটিক্যালের সাথেই পড়া যায় আর কি, মানে থিওরিটিক্যাল মানে থিওরির সাথে বুঝতে হবে এগুলো, এবং একাডেমিক যে আমরা পড়াশোনাটা করি তার সাথে যদি পড়া যায় তাহলে এক্সট্রা করে আমার মনে হয় না এত মানে ফিজিক্সের জন্য অ্যাডমিশনের জন্য একজনের কাছে পড়তে হবে, ম্যাথের জন্য একজনের কাছে পড়তে হবে, থিওরির জন্য একজনের কাছে পড়তে হবে। এটা আসলে না। হ্যাঁ, এটা আসলে না। এট এ টাইমে তোমার যদি মাথার সমস্যা, হাতের সমস্যা, পায়ের সমস্যা হয় এট এ টাইমে, হ্যাঁ, পেটের সমস্যা হয়, তাহলে আমরা কি 4টা ডাক্তারের কাছে যাবো এট এ টাইমে? তুমি এট এ টাইমে তো একটা ডাক্তারের কাছে যাবে এবং সেখান থেকে রিকভারি করতে হবে। আর ডক্টর একটা, ধরো তুমি পায়ের ট্রিটমেন্ট করছো, হাড়ের ট্রিটমেন্ট করছো বা অন্য লিভারের ট্রিটমেন্ট করছো, তো সেখানে উনি লিভারের ট্রিটমেন্ট করছে দেখে যে আর কোনো কিছু পারছেন না তা কিন্তু না। বেসিক কোর্স কিন্তু সেম, হ্যাঁ, এমবিবিএস কোর্স, তারপরে সেটা বিভিন্নভাবে ডিভাইডেশন হয়ে যাচ্ছে। তো এট এ টাইমে 4টা রোগ হলে তো আর তোমার 4টা মানে জায়গায় দৌড়ানো যাবে না। সো একটা জায়গায় যে তোমার সমাধান করতে হবে এবং মূল জিনিসটা বা মূল ধরা পড়াশোনাটা এগিয়ে যেতে হবে। তো আজকের ক্লাসটা এটুকুই থাকবে। তোমরা অবশ্যই ক্লাসগুলো লাইক, কমেন্টস, শেয়ার অবশ্যই করবে এবং ভবিষ্যতের জন্য আরো ভালো ভালো ক্লাস নিয়ে আসতে পারি তার জন্য উৎসাহ প্রদান করবে। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থেকো।